আমি খেলতে গেলাম। আচ্ছা যা, সাবধানে থাকিস, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসিস। আচ্ছা। রুমা, শুনেছো ওই বাড়ির করিমও নাকি কাল উধাও হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি বলছেন ভাবি? একে একে আমাদের গ্রামের সবাই এভাবে হারিয়ে যাচ্ছে কেন? জানি না রুমা, তোমরা সাবধানে থেকো, তোমার ছেলে আর নাইমকেও সাবধানে থাকতে বলো। কিন্তু কি থেকে ওদেরকে সাবধানে থাকতে বলবো তাই তো জানি না। এভাবে চললে তো ঘরের বাইরে যাওয়াই বন্ধ করে দিতে হবে। আমি নিশ্চিত না, তবে অনেকের কাছে শুনেছি আমাদের গ্রামে যে পুরনো বড় বট গাছটা আছে ওটা নাকি অভিশপ্ত গাছ। কে যেন হারিয়ে যাওয়া একজনকে শেষবারের মতো ওই গাছটার কাছেই দেখেছিল। কি যে বলেন না ভাবি, ছোটবেলা থেকে ওই গাছটা দিয়ে খেলে বড় হলাম, আর এখন মানুষজন বলছে ওই গাছ নাকি অভিশপ্ত। কই, আমাদের তো কিছু হলো না এখনো। নদী ভাঙনের পরে অনেকদিন যাবত তো ওদিকে যাওয়া হয় না, ছেলে মেয়েরাও সব এখন এখানেই খেলে। কে জানে অতদিনে কোনো ভূত বা প্রেতাত্মা ভর করেছে কিনা ওই গাছে। আমার দায়িত্ব ছিল তোমাকে সাবধান করার, তাই সাবধান করলাম। বাকিটা তুমি কি করবে তা তোমার ইচ্ছা। আচ্ছা ভাবি, ধন্যবাদ আপনাকে। এই যা, আমার ঘড়িটা তো কেটে গেল। চল রবিন, আমরা দুজন মিলে আমার ঘড়িটা আনি। তোর ঘড়ি কেটেছে, আমারটা তো কাটেনি। আমি এখন যেতে পারবো না। আর তোর ঘড়িও তো অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে দেখছি। এখনই পিছে পিছে যা, নয়তো পরে আর এই ঘড়ি খুঁজে পাবি না। আরে তাই তো, তুই তাহলে থাক, আমি এখনই ঘড়িটা নিয়ে আসছি। শুভর ঘড়িটা উঠতে উঠতে সে অভিশপ্ত গাছের উপর গিয়ে পড়ল। শুভ গাছের আকার দেখে তার ঘড়ি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিল। এই দেখো, এত জায়গা থাকতে ঘড়িটা ওই বড় গাছটাতে আটকাতে হলো। এই ঘড়িটাও গেল তাহলে। কতদিন পর একটা বাচ্চা আমার কাছে এলো, এই ঘড়িটার খোঁজেই বোধহয় এসেছে। ছেলেটাকে একটু সাহায্য করি।